নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের টিভি9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ কি বলবো, গতকাল থেকে আমাদের শহর এবং রাজ্যকে কেন্দ্র করে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। নিউ টাউনে বাংলাদেশের সাংসদের হত্যা রহস্য। গত কয়েকদিন থেকে সেই নিউ টাউন আর বরানগর অঞ্চলে যে অনেক কিছু ঘটে চলেছে সেটা কেউ টের পাননি। সব টের পাওয়া গেল ঘটনা ঘটে যাওয়ার পর। শুরু থেকে তাহলে শুরু করা যাক। না, গত 10-12 দিনের ঘটনা নয়, শুরুটা অনেক অনেক দিন আগে। নদিয়ায় বাংলাদেশে তখন বিএনপি সরকার। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল আনোয়ারুল আজিমের। বাংলাদেশ থেকে সেই সময় ভারতে আসেন তিনি। ঘাঁটি গাড়েন কোথায়? নদিয়ার মাঝদিয়ায়। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় দুজনের। গল্পটা শুনুন আমার সহকর্মী সিজারের মুখে। আনোয়ারুলের নাম যখন বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড তালিকায়, সেই সময় তিনি দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন নদিয়ার মাঝদিয়ায় সুভাষ আগরওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে। আর সেখানেই তার সঙ্গে পরিচয় হয় এই গোপাল বিশ্বাস, অর্থাৎ বরানগরের গোপাল বিশ্বাস, যার বাড়িতে তিনি উঠেছিলেন 12ই মে। সেই গোপাল বিশ্বাস, সুভাষ আগরওয়াল, আনোয়ারুল আজিম এরা দীর্ঘদিনের বন্ধু। আর কোথাও পুরনো অপরাধের ইতিহাস ঘাটলে দেখা যায় এই দুজনের বিরুদ্ধেও কিন্তু সোনা পাচারের অভিযোগ রয়েছে। অর্থাৎ কোথাও পরপর যে মিসিং লিঙ্কগুলো সেগুলো জুড়তে পারছে পুলিশ। আর এই মিসিং ডটগুলোকে জুড়েই পরবর্তী যে টার্গেট বা নিশানা এই তদন্তের কিনারা করতে সেদিকে এগোলো পুলিশ। নদিয়ার মাঝদিয়ায় বাড়ি গোপাল বিশ্বাসের। সেখানে তার প্রতিবেশীরা যদিও বলছেন খুব একটা দেখতেন না গোপালকে, বরং সবাই বললেন যে গেদের বাড়ির কথা। সেখানে আবার গোপালের পৈতৃক ভিটে গেদে সীমান্ত অঞ্চল। প্রতিদিন অনেক অনেক মানুষ পণ্যবাহী গাড়ি সীমান্ত পারাপার করে। সেখান থেকেই কি তাহলে পাকতে শুরু করেছিল অপরাধের সলতেটা, যার পরিণতি এই রহস্য মৃত্যু? শুনুন কি বলছেন গেদের এমইও আধিকারিক। সীমান্তে তো এইরকম ব্যবসা বাণিজ্য আমরা তো জীবনে কম দেখলাম না। এটা স্বাভাবিক ঘটনা। আপনি যেটা ইঙ্গিত করলেন এটা স্বাভাবিক ঘটনা। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি যে 2 নম্বরই লোকের সাথে 2 নম্বরই লোকের সম্পর্ক। সেই কারণেই এইসব অঘটন যেটা শুনছি আপনাদের মারফত বিভিন্ন সোর্সে, তার জন্যই এই অঘটন। এমইও আধিকারিক দীনবন্ধু বাবুর বক্তব্য শুনলেন তো। একদিকে বাংলাদেশের সাংসদ, অন্যদিকে বাংলার একজন ব্যবসায়ী। মানে দুই চরিত্রের হাতে হাত রেখে চলার গল্পটা অনেক বছর, 15 বছর আগে শুরু হয়েছিল। তারপর থেকে ব্যবসা বাণিজ্য চলতো। সেই সূত্রেই 12 তারিখ ভারতে কোট আনকোট চিকিৎসা করাতে এসে গোপালের বাড়িতে ওঠেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। আর তারপর থেকে কি হলো শুনুন। বাংলাদেশের 3 বারের সাংসদ, শাসক আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম, তিনি প্রায় এদেশে আসেন। এবারও এলেন 12ই মে। পরের দিন 13ই মে তিনি তার বন্ধুর বাড়িতে, যেখানে তিনি উঠেছিলেন, সেই বরানগর থেকে বেরোলেন চিকিৎসককে দেখানোর জন্য। কিন্তু তারপর তিনি কার্যত উবে গেলেন। 9 দিন ধরে তন্ন করে তাকে খোঁজা হলো, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল সেই বরানগর থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে নিউ টাউনের এই আবাসনে তাকে খুন করা হয়েছে। কিন্তু আরও রহস্য ঘনীভূত হলো, কারণ এই যে অ্যাপার্টমেন্ট, যে ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে বলে জানা গেল, সেখানে কিন্তু তার দেহ মিলল না। আর সেখান থেকেই এই বাংলাদেশের যে পার্লামেন্টেরিয়ান বা সাংসদ খুনের ঘটনায় পরতে রহস্য, পরতে একের পর এক নতুন তথ্য উঠে আসছে, যা যে কোনো রহস্য রোমাঞ্চ গল্পকেও হার মানায়। সত্যি রহস্য রোমাঞ্চ গল্পই বটে। 13 তারিখ বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে ডাক্তার দেখাতে ভাড়া গাড়ি করে বেরোন সাংসদ। তারপর থেকে তিনি নিখোঁজ। কোথায় গেলেন? কোনো খোঁজ নেই। বন্ধু গোপাল থানায় নিখোঁজ ডায়েরি করেন। ভাড়া গাড়ির সূত্র ধরে তদন্ত এসে পৌঁছলো নিউ টাউনের এই বিলাসবহুল আবাসনে। বাংলাদেশি সাংসদের নিখোঁজ রহস্য তদন্ত করতে গিয়ে এই আবাসনে এসে পৌঁছলেন বরানগর থানার তদন্তকারীরা। আর এখানে এসে তারা একটা মারাত্মক তথ্য পেলেন। 13ই মে এই আবাসনে ঢুকছেন ওই সাংসদ, সেই সিসিটিভি ফুটেজ পাওয়া গেল। এবং 13ই মে তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন, তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। কিন্তু তারপরের যে সিসিটিভি ফুটেজ, তারপরের দিন থেকে শুরু করে 13ই মে ছাড়াও পরপর 14, 15, 16 কোনো ফুটেজে কিন্তু সাংসদকে বেরোতে দেখা যাচ্ছে না।
কিন্তু তার সঙ্গী সাথীরা ধীরে ধীরে একে একে বেরিয়ে গেলেন, কারুর হাতে লাগেজ, কারুর হাতে ট্রলি। কিন্তু সাংসদ গেলেন কোথায়? গোটা ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও সাংসদের হদিশ মিলল না। আর সেখান থেকেই রহস্য আরও ঘনীভূত হলো। তাহলে এই বরানগর থেকে নিউ টাউন মাঝে কি কিছু হলো? তদন্তে পুলিশ জানতে পারে যে পথে কয়েকজন চরিত্র ইতিমধ্যেই এন্ট্রি নিয়েছে। বরানগর থানার আধিকারিকরা ইতিমধ্যেই জোগাড় করলেন আরও দুটো খুব জরুরি বিষয়। ওই দিন বরানগর থেকে যে গাড়িতে করে আনোয়ারুল আজিম রওনা দিয়েছিলেন, সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেল সেই দিন গাড়িতে ছিলেন আরেকজন বাংলাদেশি। আর তারা প্রথমে পৌঁছন অ্যাক্সিস মলের কাছে, আর সেখানে অপেক্ষা করেছিল আরেকটা গাড়ি, সেখানে আরও কয়েকজন ছিলেন, একজন মহিলা সহ। তারপর সবাই মিলে আসা হয় এই আবাসনে। কিন্তু এই আবাসনে যে ফ্ল্যাটে তারা উঠেছিলেন সেই ফ্ল্যাটটি কার, সেখানেও কিন্তু আরও টান টান রহস্য। অর্থাৎ বাংলাদেশি সাংসদের মৃত্যু রহস্যে এখানেই এলো একটা বড় টুইস্ট। ফ্ল্যাটটি কার? ফ্ল্যাটের মালিক ভারতীয়, তিনি সব নিয়ম মেনে বাড়ি ভাড়া দিয়েছিলেন, তাই ভাড়াটিয়ার তথ্য পেতে পুলিশকে বেগ পেতে হয়নি। আর ভাড়াটিয়ার তথ্য সামনে আসতেই এলো আরও বড় টুইস্ট। তদন্ত এগোতেই প্রশ্ন উঠল, যে আবাসনের যে ফ্ল্যাটে বাংলাদেশি সাংসদ তার সঙ্গীদের নিয়ে এলেন এবং তারপরে কার্যত এই ফ্ল্যাট থেকে বেপাত্তা হয়ে গেলেন, সেই ফ্ল্যাটের মালিককে? জানা গেল এই ফ্ল্যাটের মালিক সন্দীপ রায়। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের একজন আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। তার এখানে দুটো ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে একটি তিনি ভাড়া দিয়েছিলেন। যে ফ্ল্যাটে এই সাংসদ বেপাত্তা হয়ে যান সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে। এই আখতারুজ্জামান আবার ইউএস ন্যাশনাল। অন্তত নিউ টাউন থানায় যে নথি দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে আখতারুজ্জামান মার্কিন নাগরিক, কিন্তু সেই নথি খতিয়ে দেখতে গিয়েই মিলল আরও নতুন সূত্র। নিউ টাউন থানায় জমা দেওয়া নথি থেকে জানা গেল যে এই আখতারুজ্জামান তিনি মার্কিন নাগরিক হলেও তার অরিজিন অর্থাৎ আদতে তিনি বাংলাদেশের নাগরিক। আর সেখান থেকেই কোথাও এই বাংলাদেশ যোগ অর্থাৎ বাংলাদেশি পার্লামেন্টেরিয়ান, তার নিখোঁজ হওয়া, তার সঙ্গী সাথীদের পরিচয় বের করার চেষ্টা করা শুরু করলো পুলিশ। আর সেখান থেকে বেরিয়ে এলো বেশ কিছু নতুন তথ্য, যেখান থেকে সেই তথ্যের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে 22 তারিখে ঢাকা শহর থেকে ধরা পড়লো 3 জন। তাদেরকে আটক করা হলো, ঢাকা পুলিশ আটক করলো এবং তাদেরকে জেরা করবার পর কার্যত তাজ্জব বনে গেল পুলিশ। তাহলে কি এই মার্কিন নাগরিকত্ব পাওয়া আখতারুজ্জামানই আসলে সাংসদ রহস্য হত্যার মাস্টার মাইন্ড? ঢাকা পুলিশ প্রথমে ঢাকা থেকে গ্রেপ্তার করলো আমানুল্লাহ, সৈয়দ আমানুল্লাহ বলে এক ব্যক্তিকে। তারপর সেই আমানুল্লাহর দেওয়া বয়ানের ওপর ভিত্তি করে ফয়জাল আলী এবং আরও একজন ব্যক্তি মুস্তাফিজুরকে গ্রেপ্তার করলো। এই 3 জনকে জেরা করতে গিয়ে জানা গেল ওই সাংসদকে 13 তারিখে খুন করা হয়েছে এই আবাসনের ওই ফ্ল্যাটে, অর্থাৎ আখতারুজ্জামান যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সেই ফ্ল্যাটে। কিন্তু কেন খুন করা হলো? আমানুল্লাহর দাবি তাকে হায়ার করা হয়েছিল, অর্থাৎ তাকে সুপারি দেওয়া হয়েছিল, 5 কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল তাকে। এই আখতারুজ্জামান সুপারি দিয়েছিল এই সাংসদকে খুন করবার জন্য। আর সেখান থেকেই কোথাও এই সাংসদ অর্থাৎ নিহত সাংসদের অতীত জীবনও এই গোটা তদন্তে একটা উল্লেখযোগ্য প্রসঙ্গ হয়ে উঠল। তাহলে এই আখতারুজ্জামান কেন 5 কোটি টাকার সুপারি দিল? এরকম বড় মূল্য কেন সে খুন করতে চাইলো দেশের সংসদকে, সেটাও আবার অন্য দেশে এসে? এখানেই লুকিয়ে ইতিহাস। বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিমের ইতিহাস, সেটা কিন্তু খুব গৌরবের নয়। ঝিনাইদহ 4-এর 3 বারের সাংসদ আনোয়ারুল আজিমের অতীত জীবনটা কিন্তু সাদা কালো নয়, বলা যায় অনেকটাই রঙিন। তার কারণ যখন বিএনপি সেখানে ক্ষমতায় ছিল তখন এই ঝিনাইদহর এমপি যিনি এই আনোয়ারুল আজিমের নাম ছিল ইন্টারপোল রেড কর্নার নোটিসে, তিনি ছিলেন ওই দেশের মোস্ট ওয়ান্টেড তালিকায়। মাদক পাচার থেকে শুরু করে অস্ত্র পাচার থেকে শুরু করে খুন, তোলাবাজি, একাধিক প্রায় 21টা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবকটা অভিযোগ থেকেই তিনি বেকসুর খালাস হন। কিন্তু এখনও ঝিনাইদহর মানুষ বা ওই এলাকার মানুষ তারা কিন্তু এই এমপিকে চেনে ওইখানকার কুখ্যাত গ্যাংস্টারদের গডফাদার হিসেবে এবং সোনা পাচারের অন্যতম হোতা বা কিংপিন হিসেবে। অন্য
দেশে এসে কাউকে খুন করতে হলে আগে থেকে পরিকল্পনা ছাড়া সেটা সম্ভব নয়। এই ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, অনেক আগে থেকে পরিকল্পনা হয়েছে এই ঘটনার, মানে এই খুনের। আমানুল্লাহ ফয়জল এবং মুস্তাফিজুরকে জেরা করে একটা বিষয় পুলিশ নিশ্চিত হয় যে এটা পূর্ব পরিকল্পিত খুনের প্লট তৈরি করা হয়েছে বহুদিন আগে। আখতারুজ্জামান সেই খুনের প্লট একদম সেই প্লট মেনেই 30শে এপ্রিল এই ফ্ল্যাট ভাড়া নেয় 1 লক্ষ টাকার বিনিময়। আর সেই প্লট অনুসারেই নিজের দেশ থেকে 2 জন সঙ্গীকে নিয়ে আসে যারা চোরা পথে আসে এবং এই আমানুল্লাহদের হায়ার করা হয় 5 কোটি টাকার বিনিময়। আর আগে থেকেই মজুত করা ছিল সমস্ত কিছু। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে যে এই সময়ে ওই সাংসদ যে এখানে আসবেন সেটা তাহলে আগে থেকে কি করে জানলো আখতারুজ্জামান? সে প্রশ্নের উত্তরও মিলল পরবর্তী তদন্তে। কে দিল খবর? না, এটাও অন্য কোনো ব্যক্তি নয়, কারণ নিহত সাংসদ এবং মূল অভিযুক্ত দুজনেই ছিলেন বন্ধু। ব্যবসায়িক যোগও ছিল দুজনের মধ্যে, তাই খবর পাওয়াটা খুব কঠিন কাজ ছিল না, বরং এটা একটা ট্র্যাপও হতে পারে। আনোয়ারুল একজন সাংসদ, তিনি নিখোঁজ হলে একটা উত্তেজনা তৈরি হবে, সেটা আগে থেকেই আঁচ করেছিল মাস্টার মাইন্ড। সুপরিকল্পিত খুন এবং তারপরে পুলিশকে বিভ্রান্ত করবার জন্য যাবতীয় উপাদান মজুদ ছিল এই হত্যা রহস্যে। তার কারণ যেদিন আনোয়ারুল তিনি বাড়ি ছাড়লেন অর্থাৎ 13ই মে, সেদিন বিকেলবেলায় তার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ গেল গোপাল বিশ্বাসের কাছে। সেখানে তিনি জানালেন তিনি হঠাৎ করেই দিল্লি যাচ্ছেন। আরও 2 দিন পরে আরেকটি হোয়াটসঅ্যাপ মেসেজ, সেখানে বলা হলো তিনি দিল্লি পৌঁছেছেন, ভিআইপিদের সঙ্গে রয়েছেন, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। তাহলে 13 তারিখ যদি তিনি খুন হয়ে থাকেন তাহলে ওই মোবাইলের মেসেজগুলো কারা করলো? পুলিশ নিশ্চিত যে তদন্তকে বিভ্রান্ত করতেই এই পরিকল্পনা নিয়েছিল আততায়ীরাই। এবং সেই কারণে ওই মোবাইলের কখনো টাওয়ার লোকেশন পাওয়া গেছে নিউ মার্কেট থানা এলাকা, কখনো বিহারের মুজফ্ফরপুর। পুলিশের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কি বলুন তো? এই মৃত সাংসদের দেহ উদ্ধার করা। যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তাদের বয়ান অনুযায়ী আনোয়ারুল আজিমের দেহ 10টা টুকরো করা হয়েছে। কোথায় ফেলা হয়েছে দেহের সেই 10টা টুকরো? তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বাংলাদেশের সুপারি কিলাররা সাংসদকে খুনের পর আলাদা আলাদাভাবে বাংলাদেশ চলে যায়। দেহ তুলে দেওয়া হয় তাদেরই এক ভারতীয় সঙ্গীকে। কে সে? সেদিকেই নজর এখন তদন্তকারীদের। সাংসদ যার বাড়িতে এসে উঠেছিলেন সেই গোপাল বিশ্বাস কি বলছেন শুনুন। না, সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা তিনি বলছেন না। বরানগরের বাড়িতে তালা নেই, বাড়ির সামনে ফুলের প্যাকেট, খবরের কাগজ রয়েছে, কিন্তু ডাকাডাকিতেও কোনো সাড়া মিলছে না। গোপালবাবু আছেন নাকি? গোপালবাবু বাড়ি আছেন? না, বাড়িতে কেউ নেই, কোনো সারা শব্দ নেই। বাংলাদেশের একজন সাংসদ 12 তারিখ কোনো নিরাপত্তা ছাড়া গেদে সীমান্ত দিয়ে ভারতে এলেন, তারপর নিখোঁজ হয়ে গেলেন। তারপর তার রহস্য মৃত্যুর খবরও সামনে এলো। রহস্যের অনেকটাই কিনারা করা হয়ে গেছে। খোঁজ চলছে শুধু মূল অভিযুক্ত আখতারুজ্জামানের। খুনের ঘটনায় যে মহিলার কথা উঠে আসছে, শোনা যাচ্ছে সে আখতারুজ্জামানের বান্ধবীও হতে পারে। আখতারুজ্জামানের সঙ্গেই নাকি কলকাতায় এসেছিল ওই মহিলা। সূত্রের খবর, আখতারুজ্জামান নেপালে পালিয়ে যেতে পারে। তাকে বাগে আনতে পারলেই সব রহস্যের, মানে বাকি রহস্যের জট খুলে যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।